Hello friends, welcome to Study Mitro 2.0, our new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এ আমি সরল সুদ কষা চ্যাপ্টারটা কিন্তু শুরু করেছি। আগের দিনের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি সরল সুদ কষা কি, সুদ কি, আসল কি, সুদের হার কি, কেমন করে কি সব হয়, সমস্ত কিছু কিন্তু আমি আগের দিনের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি সেই ভিডিওটা দেখে না থাকো, আমি কার্ডসে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখে নিও। এবং তোমাদের আগের দিনের ক্লাসে কিন্তু আমি কোষে দিকে 2টা কিন্তু স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। আজকে কোষে দিকে 2 এর পরবর্তী অঙ্কগুলো আমি করব এবং যতগুলো সম্ভব আমি তোমাদের কিন্তু আজকে করিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর সরল সুদ কষার কোষে দেখি 2 এর পরবর্তী অঙ্কগুলো। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 2 এর 6 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। দেখো 6 নম্বর অঙ্কটা বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এটা হচ্ছে কোষে দেখি 2 এর 6 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো দেখো এখানে কি বলেছে, আগের দিনে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে তোমরা সুদ বার করবে, কিভাবে তোমরা আসল বার করবে, ঠিক আছে। তো এখানে অঙ্কটা কি বলেছে না, এখানে বলেছে যে গৌতম একটা মুরগির খামার খোলার জন্য সে কি একটা সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিল, ঠিক আছে। এবার একটা খামার, একটা বিজনেস চালু করতে গেলে তাকে তো একটা তো অ্যামাউন্ট তাকে কোথা থেকে একটা নিতে হবে। সে কি করেছে না, সমবায় ব্যাংক থেকে নিয়েছে এবং কত না 12% সরল সুদের হারে নিয়েছে। তো সেটাই স্বাভাবিক, কারোর কাছ থেকে তুমি যে ধার করলে সেটা একটা সুদের হারে সে তোমাকে দেবে, মানে অত % সুদের হারে তাকে সুদ দিতে হবে, তবে সে ওই টাকাটা তোমাকে দেবে। তো সেটাই হয়েছে না, গৌতম সমবায় ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে সেটা বার্ষিক 12% সরল সুদের হারে নিয়েছে এবং সে কি করছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়, ঠিক আছে, প্রত্যেক মাসে। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা সুদের যে ফর্মুলা জানি সেটা দিয়ে করতে হবে। দেখো আমি তোমাদের আগের দিন কি বলেছিলাম যে তোমরা যেটাই বার করবে সেটা হচ্ছে 1 বছরের রেসপেক্টে বার করবে। সুদ যদি বার করো, আমরা যে ফর্মুলাটা পেয়েছি I = PRT/100, মানে দেখো এটা আমি 6 নম্বরের অঙ্কটা। তো 6 নম্বরের অঙ্কতে আমাকে দেখো সুদের আমি একটা ফর্মুলা পেয়েছি, সেই ফর্মুলাটা কি I = PRT/100, তাই তো। এই পিটা কত, পি সমান হচ্ছে তোমার আসলটা, মানে কত টাকা ধার নিয়েছিল, আর হচ্ছে তোমার সুদের হার, আর হচ্ছে তোমার সুদের হারটা, টি হচ্ছে তোমার সময়টা, ঠিক আছে, আর আইটা হচ্ছে তোমার সুদটা, ঠিক আছে। এরপর দেখো এই সমস্ত জিনিসগুলো, সুদের হারটাও তোমার বার্ষিক হতে হবে। বার্ষিক সুদের হার কত যদি দেওয়া না থাকে তোমাকে বার্ষিকের রেসপেক্টে বার করে নিতে হবে। সময়টা তোমার কি হবে, বছরে হবে, ঠিক আছে, সময়টা তোমার বছরে হবে, সুদটা তোমার বছরের সুদটা। তো এইবার দেখো সুদটাও তোমাকে কিন্তু বছরে, 1 বছরে কত সুদ দিতে হচ্ছে সেটার রেসপেক্টে কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। আসলটা কোনো ব্যাপার নেই। তার মানে কি, আমাকে যদি হারটা দেয়, যদি সুদের হার দেয়, তাহলে আমাকে বার করে নিতে হবে বার্ষিক সুদের হার। মানে কি, যখন তুমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে তখন তোমাকে সুদের হারটা বার্ষিক সুদের হার করতে হবে, মানে 1 বছরে কত সুদের হার তোমাকে বার করে নিতে হবে। যদি এই ফর্মুলা ইউজ করো তাহলে সময়টাকে তোমাকে বছরে করে নিতে হবে, মাস থাকলে সেটাকে বছরে করতে হবে, দিন থাকলে সেটা বছরে করতে হবে, ঠিক আছে। আর সুদটাকে তোমাকে বার করে নিতে হবে 1 বছরে কত সুদ, তবে তুমি এই ফর্মুলাটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল যে I = PRT/100, তোমাকে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে সুদটা, বার্ষিক সুদের হারটা এবং সময়টা তিনটেই কিন্তু তোমাকে কিন্তু বছরে, মানে 1 বছরের রেসপেক্টে বার করতে হবে, তবেই তুমি ওই ফর্মুলাটাকে ইউজ করতে পারবে। তো এখানে দেখো আমাকে কি বলেছে, এখানে বলছে তিনি
প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দেয়, প্রত্যেক মাসে মানে এক মাসে দেয়, তাহলে আমাকে জানতে হবে সে 12 মাসে মানে এক বছরের টোটাল কতটা সুদ দিচ্ছে, দিয়ে সেই জিনিসটাকে আমাকে এখানে পুট করতে হবে। বুঝতে পারছো যে কেন আমি বললাম না সুদ বলো টাইম বলো সুদের হার বলো সব তোমাকে বছরে করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো সে কি করছে না গৌতম, এখানে লেখো গৌতম, গৌতম গৌতম এক মাসে সুদ দেয়, এক মাসে সুদ, সুদ কত টাকা দেয় না 378 টাকা সুদ দেয়, এক মাসে সুদ দেয়। আর সুদ আমাকে বার করতে হবে কি বছরে বার করতে হবে, তাহলে গৌতম এক বছর মানে কি 12 মাসে সুদ দেয়, তাহলে 12 মাসের সুদ গৌতম সুদ দেয়, এখানে দেয়টা হবে, তো সুদ দেয় কত না 378 ইন্টু হচ্ছে 12, তাহলে এটা গুণ করলে তোমার আসবে কত, এটা গুণ করলে তোমার আসবে 45 36 মানে 4536 টাকা। এই গুণটা আমি করে রেখেছি কারণ তাড়াতাড়ি করে ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। গুণ করে দেখবে এটা বেরোবে 4536 টাকা। তাহলে দেখো তাহলে গৌতম এক বছরে মানে 12 মাসে মানে এক বছরে সুদ দিচ্ছে তোমার এইটা, ঠিক আছে। আবার দেখো সুদের হারও তোমার দিয়ে দিচ্ছে বার্ষিক সুদের হার, মানে ওই সুদের হারটা তোমার বছরেই দেওয়া আছে, সুদটা আমি বছরে বার করে নিলাম এক বছরে কত, আর এখানে দেখো টাইমটা তো তোমার দিয়ে দিয়েছে এক বছর, তোমার টাইমটা এক বছরই বার করতে হবে, ঠিক আছে, কারণ সে কত টাকা ধার নিয়েছিল এটা টাইমটা তোমার এক বছরই হয়ে যাবে, তাহলে আমি বার করে নিতে হবে সে কত টাকা সে ধার নিয়েছিল, মানে আমাকে পিটাকে বার করে নিতে হবে। তাহলে এবার বসে, তাহলে আই ইকুয়ালস টু কি জানি আমি পিআরটি বাই 100 জানি, আরটি মানে তাহলে আমাকে বার করতে হবে পি, তাহলে আমি কোনাকুনি গুণ করি, তাহলে পিআরটি ইকুয়ালস টু হচ্ছে 100 আই, ঠিক আছে। তাহলে পি ইকুয়ালস টু কি হচ্ছে 100 আই বাই হচ্ছে আরটি, ঠিক আছে। আমি এখানটা করছি দেখো 100 ইন্টু আই, তাহলে এখানে কি হচ্ছে না পি ইকুয়ালস টু কত হচ্ছে 100, তাহলে 100 ইন্টু আই, আই মানে সুদ, সুদ মানে কত এইটা, তাহলে 4536 টাকা সুদ দিচ্ছে। এবার দেখো আর কত, এখানে আর হচ্ছে তোমার 12%, আর হচ্ছে 12% এখানে দিয়ে দিয়েছে, এখানে 12% লিখে দিচ্ছে, এখানে আরটা তোমাকে 12% দিয়ে দিয়েছে, আর সময়টা বলে দিয়েছে এক বছর বলে দিয়েছে, ঠিক আছে। আর সুদটা তো তুমি এইটা হচ্ছে তোমার সুদটা এটা, আর সময়টা হচ্ছে এক বছর, ব্যাস। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারলে কি করে করলাম, কিছুই করিনি, শুধু সুদটাকে বছরে করে নিলাম, কারণ আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো, আর এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে গেলে সবকিছুই আমাকে কিন্তু এক বছরে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে কি হবে, এটা 4 দিয়ে যদি কাটা হয় তাহলে কি 4 25 সঙ্গে 100, 4 3 12, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি 3 দিয়ে যদি কাটি, 3 1 3, 3 5 15, 3 1 3, 3 2 6, 15 12, তাহলে এই দুটোকে তুমি গুণ করো, তাহলে তুমি গুণ করলে মানে 25 ইন্টু 15 12 কে তুমি যদি গুণ করো, তাহলে এটাকে গুণ করলে তোমার কত আসবে 37800 এত টাকা আসবে, মানে কত 37,800 টাকা আসবে। তুমি এটাকে গুণ করে দেখবে এই জিনিসটাই আসবে, তাহলে অতএব লিখবে যে গৌতম কি কত টাকা ধার নিয়েছিল, তাহলে তিনি বলতে গৌতম তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে, বোঝা গেল। তো কিছুই করিনি, জাস্ট আমি ফর্মুলায় পুট করে ব্যাপারটা করে দিলাম, ঠিক আছে। শুধু আমাকে করতে হলো সুদটাকে বছরে বার করে নিতে হলো, দিয়ে জাস্ট আমি ডাটা মানগুলোকে আমি জাস্ট এখানে বসিয়ে বসিয়ে কাটাকুটি করে গুণ করে এই জিনিসটা হলো। এই গুণগুলো তোমরা করে দেখবে এই জিনিসটাই আসবে, বুঝতে পেরেছো, এভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের কিন্তু অঙ্কটা বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের চলে আসতে পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 7 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। এটা হচ্ছে তোমার কোষে দেখি 2 এর 7 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে, তো এখানে কি বলে দিয়েছে, এখানে দেখো বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। তার মানে কি কোনো টাকা দ্বিগুণ হবে, মনে করো তুমি 100 টাকা ধার নিয়েছো এবং সেই টাকাটা কত বছর মানে দ্বিগুণ মানে কি 200 টাকা হয়ে যাবে,
মানে কত বছরে সেটা 200 টাকা হবে। তার মানে কি 100 টাকা ধার নিয়েছিলে, তোমার দ্বিগুণ মানে কি 100 দ্বিগুণ কত 200, তার মানে কি 100 টাকাটা 200 টাকায় হয়ে যাচ্ছে কত বছরে বার করতে হচ্ছে। তার মানে আমরা একটা জিনিস তুমি বুঝতে পারছো, 100 টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে কি করে, মানে টাকা দ্বিগুণ হয় কিভাবে, টাকা দ্বিগুণ হয় তার মানে সুদটা তোমার যোগ হয়ে যায় বলে, তাই না? একটা টাকা দ্বিগুণ কখন হয়ে যায়, একটা টাকা তো এমনি এমনি দ্বিগুণ হতে পারে না। আমরা কি জানি কোন একটা টাকা ধার নেওয়া হলে তার উপর সুদ চাপে, এই সুদ চাপতে 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 একদিন একটা টাকা তার দ্বিগুণ হয়ে যায়। ঠিক তেমনি সেটা টাইম নেয়, সেটা অনেকটা দিন টাইম নেয়, কিন্তু একটা টাইম তো গিয়ে সেটা হয়, মানে দ্বিগুণ তো তোমার সেটা হয়। তো সেটা আর তার মানে আমরা বলতে পারি আসলটা আর সুদটা তখন সেম হয়ে যায়। তার মানে 100 টাকাটা যদি 200 টাকায় হয়ে যায়, তার মানে কি, তার মানে 100 টাকা সুদ, 100 টাকা হচ্ছে আসল, আমি ধার নিয়েছিলাম, সেটা অনেক বছর পর গিয়ে দেখলাম এই 100 টাকাটা 200 টাকা হয়ে গেল। তার মানে কি সুদ আর 100 টাকা চাপলো, তার মানে কি আসল আর সুদ তোমার একই। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম, যে আসলটা যেটা সুদও সেটা, তবেই না ওই আসল আর সুদ মিলে টোটাল অ্যামাউন্টটা দ্বিগুণ হবে, তাই না? এই কনসেপ্ট এখানে জিনিসটা লাগবে, আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করবো 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কটা বলতে চাই সেটা কি, এখানে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে তার দ্বিগুণ হবে। তার মানে কি এখানে আমি ধরে নিই আসলটা হচ্ছে, আমি ধরি কোনো টাকা বলতে কি আসলটা, আমি ধরি আসল সমান এখানে, আসল সমান এখানে আমি পি ধরে নিলাম, ঠিক আছে? এবার সেটা কি বলছে না কত বছরে দ্বিগুণ হবে, মানে দ্বিগুণটা কি হবে আসল প্লাস সুদ, মানে সুদে আসলে তাহলে কত টাকা হবে, দ্বিগুণ বলতে পি এর দ্বিগুণ কত 2p, তাহলে সুদে আসলে, তাহলে অতএব সুদে আসলে কত হবে, সুদে আসলে কত হবে 2p, কারণ টাকা তো এমনি এমনি দ্বিগুণ হতে পারে না, টাকার উপর সুদ লাগে, সুদটা জমে 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 দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কি সুদে আসলে টাকার পরিমাণটা কত হয়ে যাবে 2p হয়ে যাবে, তাহলে সুদ প্লাস আসল মিলিয়ে 2p হচ্ছে। তাহলে অতএব আমরা সুদ কত, তাহলে সুদ কত সুদে আসলে যে টাকাটা হচ্ছে সেইটা মাইনাস আসল, সেটাই তো সুদ, তাই না? সুদে আসলে যে টাকাটা আমরা পাচ্ছি সেই টাকাটা মাইনাস যে টাকাটা ছিল, ওই দুটোকে বিয়োগ করলে যে অ্যামাউন্টটা সেটাই সুদ, তাই তো? সেটাই সুদ। তাহলে সুদে আসলে কত 2p আর আসলটা কত p, তাহলে সুদটা কত p। বুঝতে পারলে এই pটা হচ্ছিল বলেই কিন্তু এই p এর সাথে এই p যোগ করে আমি সুদে আসলে পেয়েছি, তার মানে কি আসল আর সুদটা কিন্তু এখানে সেম হয়ে যাচ্ছে, তাই না? তবেই আসলটা দ্বিগুণ হচ্ছে, সুদটা আসলের সাথে সেম হচ্ছে বলেই না আসলটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, সুদ আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটুকু বুঝতে পেরেছো? এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এইবার আমাকে কি বলেছে কত বছরে হতে হবে। দেখো আমি আসলও পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, তাহলে আমি কি করব i ইকুয়ালস টু কি হবে p/t বাই 100 হবে। আমাকে বার করতে হবে কি t বার করতে হবে, তাহলে আমি কি করব p/t ইকুয়ালস টু হচ্ছে 100i, তাহলে আমি t ইকুয়ালস টু কি হয়ে যাবে 100i বাই হচ্ছে pr, তাহলে কি হচ্ছে 100 ইনটু i মানে সুদ কত, সুদ হচ্ছে p বাই হচ্ছে p, pটা কি আসল কত p ইনটু r এখানে কত, r এখানে দিয়ে দিয়েছে আমার 6%, আর আমাকে দিয়ে দিয়েছে মানে rটা এখানে কিন্তু আমাকে 6% বার্ষিক 6% দিয়ে দিয়েছে, তাহলে 6 হয়ে গেল, তাহলে p কেটে গেল, তাহলে এটা 2 50 আর 2 3, তাহলে এটা কি হলো 50/3 পেয়ে গেলাম। এটাকে ভাগ করো তাহলে কত হবে 3 1 কে 3, এটা হয়ে গেল 2 0 3 6 18, তাহলে 2, তাহলে 16 পূর্ণ 2 এর 3 হলো, তাহলে এটা কি এটা হচ্ছে t, তাহলে tটা কত হয়ে গেল, তাহলে tটা এখানে আমি লিখে দিচ্ছি আনসারটা, তাহলে t হয়ে গেল 16 পূর্ণ 2 এর 3 বছর, তাহলে এইটা হচ্ছে তোমার আনসারটা। তাহলে আনসারটা তাহলে অতএব তোমরা লিখে নেবে, আমার এখানে জায়গা নেই, তাহলে লিখবে যে 16 পূর্ণ 2 এর 3 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা দিয়েছে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে না 16 পূর্ণ 2 এর 3 বছরে যে কোনো একটা টাকা বার্ষিক এত সরল সুদের হারে দ্বিগুণ হয়ে যাবে, এই জিনিসটা লিখে নেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কনসেপ্ট, বুঝতে পেরেছো যে আসল আর সুদ কিন্তু তোমার সেম এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম।
এভাবেই তোমাদের অঙ্কটা বুঝে করতে হবে। এই অঙ্কটা কিন্তু অনেক টাইম তোমাদের কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? অবশ্যই কিন্তু ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে? এরপর আমি তোমাদের চলে আসি, দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 8 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এটা হচ্ছে কোষে দেখি 2-এর 8 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানে কি বলেছে জিনিসটা, এখানে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল এবং কিছু টাকা ধার করায় 6 বছর পর তিনি কি দেখলেন, এখানে যেখানে যে ভাষাটা বলেছে যে দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ, মানে এই জায়গাটা বলতে চাইছে না সুদটা হয়ে গেছে আসলে 3/8 অংশ হয়ে গেছে। মানে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল এবং 6 বছর পর সে দেখলো যে সুদটা কি হয়েছে না আসলে 3/8 অংশ, মানে আসল যত টাকা নিয়েছিল তার 3/8 অংশ তার সুদটা হয়ে গেছে। এখানে জিজ্ঞেস করছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? আমি করি, করতে করতে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি করছি। দেখো এবার আমরা করবো 8 নম্বরের অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, যে মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ। তো এখানে দেখো আমাকে আসলটা কিন্তু বলে দেয়নি, তাহলে আসলটা যেহেতু বলে দেয়নি আমরা আসলটা ধরে নিই। দেখো আমরা ধরি আসল ইকুয়ালস টু পি, ঠিক আছে? এবার কি দেখছে না 6 বছর পর সুদের পরিমাণটা বলছে আসলে 3/8 অংশ হচ্ছে, তাহলে সুদটা তাহলে কত হবে, সুদটা কত হচ্ছে, সুদটা হচ্ছে আসলে 3/8 অংশ, আসলে 3/8 অংশ, তার মানে সুদটা হয়ে যাচ্ছে 3p/8। আর সময়টা এখানে কত বলছে, সময়টা বলে দিচ্ছে 6 বছর। আর আমাকে বার করতে হবে কত, সুদের হার মানে রেট, মানে রেটটা কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, I equals to PRT/100 জানি। তাহলে এখান থেকে কি হবে, PRT equals to হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে 100i। তাহলে এখানে আমাকে বার করতে হবে 8টা বার করতে হবে, তাহলে 100 into i বাই হচ্ছে PR, i মানে কি সুদটা, তাহলে 100 into সুদ কত 3p/8, 3p/8 হয়ে গেল, বাই হচ্ছে pটা কত, pটা p, আর তোমার এখানে বার করতে হবে 8টা বার করতে হবে, সরি এটা t হবে, হ্যাঁ এটা t হবে, এটা t, তাহলে tটা এখানে কত, tটা এখানে হচ্ছে 6 বছর, ঠিক আছে? এবার আমি একটু সাজিয়ে নিই, সাজাবো বলতে কেমন করে, দেখো 100 into 3p/8, ঠিক আছে? এটাকে একটু সাজিয়ে নিই বলতে দেখো এখানে কি আছে p into 6 মানে কি, এখান থেকে আমি বলতে পারি 6p ইনটু হচ্ছে এখানটা 6p হয়ে যাচ্ছে। দেখো 6p নিচে কিছু নেই মানে কি 1 আছে, 6p নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এবার আমরা কি জানি, এইটা যখন উপরে উঠবে তার মানে কি এটা উল্টে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা r ইকুয়ালস টু কত হয়ে যাবে 100 ইনটু হচ্ছে 3p/8 ইনটু হচ্ছে 1/6p/1, তাহলে 1/6p হয়ে যাবে। তাহলে কি ভগ্নাংশ যখন গুণ হয়ে যাবে তখন এটা উল্টে যাবে, তাহলে এটা pp কেটে গেল, 3 2 6 হয়ে গেল, 2 50 এ কেটে গেল, ঠিক আছে? তাহলে এটা 50, 2 25 আর 2 4, তাহলে আলটিমেটলি কত হলো 25/4। তাহলে এটা কাটাকুটি এটাকে করলে কি হবে 4 6 24, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে আলটিমেটলি আমি পেলাম কি, আলটিমেটলি পেলাম 6 পূর্ণ 1/4%, 6 পূর্ণ 1/4%, মানে সুদের হারটা, মানে আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার। তাহলে এখানে এখানে দিয়ে তোমরা অতএব দিয়ে লিখে নেবে যে কি না বার্ষিক শতকরা কত সুদের হার ছিল নির্ণয় করি। তাহলে এখানে লেখো যে অতএব বার্ষিক সুদের হার ছিল, বার্ষিক সুদের হার ছিল 6 পূর্ণ 1/4%। বুঝতে পারলে কি করলাম, কিছুই করিনি,
ঠিক আছে, এটা খুবই ইজি। শুধু বলে দিয়েছে যে 6 বছর পর তিনি কি দেখছে না সুদটা হচ্ছে আসলে 3/8 অংশ। আসলটাকে পি ধরে নিলাম, তাহলে সুদটা তার 3/8 অংশ, তাহলে পি ইন্টু 3/8, আর টাইমটা 6 বছর দিয়ে দিয়েছে। এবার জাস্ট 8 টাকা বার করতে হবে। আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দিয়েছি, পুট করে এই জিনিসটা হয়েছে। এরভাবে করতে হবে, সরল সুদ কিছুই নেই, জাস্ট ফর্মুলায় পুট করে তোমাকে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারি কেমন করে করলাম। এভাবেই তোমাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। পরবর্তী 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 9 নম্বর অঙ্কটা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংকে থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 2 এর 9 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানে কি বলেছে, এখানে একজন কৃষক আছে, ঠিক আছে। তো কৃষক কি বলছে যে দুটো জায়গা থেকে সে লোন নিতে পারে। একটা হচ্ছে তোমার কৃষি সমবায় সমিতি, আর একটা হচ্ছে তোমার ব্যাংক। এবার কি বলছে, কৃষি সমবায় সমিতির যদি সদস্য হও তাহলে তোমাকে 4% সরল সুদের হারে টাকা দেবে, যে যত টাকাই না। এখানে কত টাকা নিয়েছে না 5,000 টাকা কৃষি ঋণ নিয়েছে। তাহলে একটা কৃষক কি করছে না একটা কৃষি ঋণ 5,000 টাকা কৃষি ঋণ সে নিচ্ছে। এবার সে যদি কৃষি সমবায় সমিতি থেকে নেয় তাহলে 4% সরল সুদ লাগাবে, মানে 4% সরল সুদের হারে তাকে কৃষি লোন দেবে কৃষি সমবায় সমিতি। আর যদি সে ব্যাংক থেকে নেয়, ব্যাংক তোমাকে কত টাকা দেবে, 7.4% সরল সুদের হারে 5,000 টাকা ধার দেবে। বুঝতে পারলে? যদি কৃষি সমবায় সমিতির সে সদস্য হয় তাহলে কি করবে, ওই 5,000 টাকাটা ও 4% হারে সুদটা দেবে। আর যদি তোমার ও ব্যাংক থেকে নেয়, ব্যাংক ওই টাকাটা দেবে 7.4% সরল সুদের হারে দেবে। বুঝতে পারলে? এবার সে যদি কৃষি সমবায় সমিতি থেকেই সেই 5,000 টাকাটা নেয় তাহলে তার কত টাকা বাঁচবে। ঠিক আছে, ব্যাংক থেকে না নিয়ে যদি সে কৃষি সমবায় সমিতি থেকে নেয় তাহলে কত টাকা তার বাঁচবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তার মানে কি, আমাকে ওই 4% হারে আমাকে দেখতে হবে। কৃষি সমবায় সমিতির 4% হারে 5,000 টাকার উপর সুদ কত দেখতে হবে, মানে কৃষি সমবায় সমিতি 4% সুদের হারে তো টাকাটা দিচ্ছে, তাহলে আমাকে একবার দেখতে হবে কৃষি সমবায় সমিতি 5,000 টাকার উপর কত টাকা সুদ নিচ্ছে। আর একটা দেখতে হবে ব্যাংক 5,000 টাকার উপর 7.4% হারে কত টাকা সুদ নিচ্ছে, এবং ওই দুটোর মধ্যে পার্থক্যটা বার করতে পারলে সেটাই হচ্ছে তার খরচাটা বেঁচে যাবে। তাহলে ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নিলে অত টাকা খরচাটা বেঁচে যাবে। এটা হচ্ছে তার মোদ্দা কথা। এবার আমি করি, করতে করতে বোঝালে ব্যাপারটা আরো তোমাদের কাছে ইজি হবে। ঠিক আছে, আমি করছি, তাহলে দেখো। দেখো এবার আমরা করব 9 নম্বর অঙ্কটা। দেখো আমার এখানে দেখো দুটো কেস আসবে, দেখো দুটো কেস আসবে। একটা হচ্ছে কৃষি সমবায় সমিতি, একটা হলো কৃষি সমবায় সমিতি, একটা হচ্ছে কৃষি সমবায় সমিতি, আর একটা হচ্ছে তোমার ব্যাংক, একটা হচ্ছে তোমার ব্যাংক। এবার দেখো কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে পিটা কত, পিটা দুটো ক্ষেত্রেই 5,000, এটাও 5,000, এখানে পিটা কত, মানে আসলটা হচ্ছে 5,000। ঠিক আছে, এবার দেখো এখানে রেটটা কত, রেট এখানে কৃষি সমবায় সমিতি হলে 4%, আর ব্যাংক হলে কত পার্সেন্ট দেবে না 7.4% হারে দেবে। এখানে টিটা কত, টিটা এখানে 1 বছর, এখানেও টিটা কত 1 বছর। ঠিক আছে, এবার এখানে আমাকে বার করতে হবে আইটা কত, মানে সুদটা কত এখানে বার করতে হবে, এখানে আইটা কত মানে এখানে সুদটা কত বার করতে হবে। এবং এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আমি পাবো সেই ডিফারেন্সটাই হচ্ছে তার এত টাকা বাঁচবে। অবভিয়াসলি তুমি দেখো যে এখানে 4% দিচ্ছে, এখানে 7.4 দিচ্ছে, তার মানে কি ব্যাংক একটু বেশি সুদ নিচ্ছে। তাহলে সে কি বলছে, ব্যাংক থেকে ধার নিয়ে না নিয়ে যদি এখান থেকে ধার নেয় তাহলে এখানে
অনেকটা টাকা বেঁচে যাবে, কত টাকা বাঁচবে সেটাই আমাকে বার করতে হবে। তাহলে আমাকে সুদটা বার করে নিই। তাহলে এখানে I = PRT/100 বসিয়ে দিই, PRT/100, ঠিক আছে। তাহলে P এখানে কত, P হচ্ছে এখানে 5000, আর এখানে কত, আর হচ্ছে 4, T এখানে কত, T হচ্ছে 1, বাই হচ্ছে 100। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 50 × 4 কত হলো 200। তাহলে আইটা হচ্ছে এখানে 200 টাকা, ঠিক আছে। তাহলে এখানে সুদটা কত, কৃষি সমবায় সমিতি থেকে নিলে 5000 টাকার উপর 200 টাকা সুদ নেবে। এবার ব্যাংক কত নেবে দেখি। তাহলে I = PRT/100, তাহলে কত নেব, পিটা কত 5000, আরটা কত 7.4, টিটা কত 1, আর এটা হচ্ছে 5000, আর এটা কত 100। তাহলে 0 0 কেটে গেল, তাহলে উপরে কি পড়ে আছে 50 × 7.4 পড়ে আছে। তাহলে এটাকে করলে কি হবে 50 × 74/10, এটা করে নিলাম, ভগ্নাংশে করলাম 10, এটা 5 এ কেটে গেল। তাহলে গুণ করলে কত হবে 5 4 20, 20 না থেকে 2, 5 7 35, 36 37, তাহলে 370 টাকা। তাহলে ব্যাংকের কাছ থেকে ধার নিলে 5000 টাকা যদি ধার নাও, তাহলে ব্যাংক সুদ নেবে 370 টাকা। আর কৃষি সমবায় থেকে তুমি যদি 5000 টাকা ধার নাও, কৃষি সমবায় সুদ নেবে 200 টাকা। তাহলে কত টাকা তার বাঁচছে, মানে ব্যাংক থেকে নিলে 370 টাকা দিতে হচ্ছে, কৃষি সমবায় সমিতি থেকে নিলে 200 টাকা দিতে হচ্ছে। তাহলে এক্সট্রা মানে কত টাকা বাঁচছে বা এক্সট্রা কত টাকা তার সেভ হচ্ছে। তাহলে এটা মাইনাস করে দিই, তাহলে হচ্ছে 170 টাকা তার বাঁচবে। তাহলে 170 টাকা সে তো ব্যাংক থেকে নিচ্ছে না, সে তো কৃষি সমবায় সমিতি হয়ে নিচ্ছে না। তাহলে তার কত, এখানে বলেছে তার কত টাকা সুদ বাবদ বাঁচবে। তাহলে 170 টাকা তার বছরে, তার এখানে লিখি 170 টাকা তার 170 টাকা তার বছরে সুদ বাবদ বাঁচবে, ঠিক আছে। খুব ইজি অঙ্কটা, কিন্তু একটু বুঝতে হবে। এটাই হচ্ছে তোমার আনসারটা। বুঝতে পারলে আমরা করলাম, কিছুই করিনি, জাস্ট আমি দু জায়গায় দুটো সুদ বার করে নিলাম এবং দুটোর মধ্যে ডিফারেন্স বার করলাম। সেই ডিফারেন্সটাই হয়ে গেল তার কত টাকা বছরে বাঁচবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে আমরা করলাম। এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি তোমরা দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং নেক্সট দিন ওই ডাউটগুলোকে ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করব। অবশ্যই কিন্তু মন দিয়ে প্রত্যেকটা অঙ্ক দেখো, বুঝতে কোথাও অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।